আমাদের আছে টোটাল 11টা কটেজ। 11টার মধ্যে মানে 11টাই নন এসি হিসেবেও দেওয়া যায়, প্লাস হচ্ছে 11টার মধ্যে 2, 4, 5টা আমাদের এসি কটেজ আছে। তার মধ্যে একটা 4 বেডের এসি কটেজ আর 4টে ডাবল বেডের এসি কটেজ। বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু আলাদাই এনজয়মেন্টের জায়গা। আর যেহেতু এত গাছপালা রয়েছে তাই এখানে এমনিতেই একটুখানি মানে ঠান্ডা আবহাওয়া পাবেনি, বড় বড় গাছ যেহেতু রয়েছে। এই হলো 106 নম্বর রুম। রুমে প্রবেশ করেই প্রথমে একটা বড় সাইজের বেড রয়েছে সামনে। তো এই ছিল মোটামুটি এই রুমটার ভিউ। দেখুন এখানেও কিন্তু একটুখানি বৈঠকখানা মতন তৈরি করা হয়েছে। এখানেও চাইলে আপনারা বসে গল্প টল্প করতে পারেন। আর এটা খড়ের ছাউনি দেওয়া পুরো। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আর এই ভিডিওর আগে যে ভিডিওটা আপনারা এই চ্যানেলে দেখেছেন সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্যুর 2025, যেখানে আমি আপনাদের সকলকে জানিয়েছিলাম যে এবছরে আমরা যে নর্থ বেঙ্গল ট্যুরটা করছি সেখানে আমরা 2 দিন ডুয়ার্সে স্টে করছি এবং 1 দিন কোলাখামে। আর ডুয়ার্সে এসে যে রিসর্টে আমরা উঠেছিলাম সেই রিসর্টের ওপরেও একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে, সেটাও বলেছিলাম। তার কারণ আগের ভিডিওতে রিসর্টের ভিডিওটা আমি দিইনি, যাতে ভিডিওটার দৈর্ঘ্যে যথেষ্ট বড় না হয়ে যায়, তাই এই ভিডিওটা শুট করছি। তো আমরা এখানে এসে অর্থাৎ ডুয়ার্সে এসে 2 দিন যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের যাবতীয় কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। তো আপকামিং মান্থগুলোতে যদি আপনাদের ডুয়ার্সে আসার প্ল্যান থাকে আর যদি এই ভিডিওটা ভালো লাগে, এই রিসর্ট যেটা দেখাবো সেই রিসর্টটাও যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একবার কথা বলে এখানে চেকিং করতে পারেন। আর একদম শেষে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে এই 2 দিন থাকার পর আমার ব্যক্তিগতভাবে কেমন লেগেছে। আর এটা কিন্তু কোনো রকমভাবে পেড প্রমোশনাল ভিডিও নয়, তাই যে রিভিউটা আমি দেবো সেটা কিন্তু একদম জেনুইন অ্যান্ড অনেস্ট হবে। তাই অবশ্যই অনুরোধ করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে একদম অবশেষে একটা লাইক করে আপনারা ভালোবেসে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদটা করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডুয়ার্সে এসে আমরা যে রিসর্টে উঠেছি সেটা হচ্ছে আয়ুষ জঙ্গল রিসর্ট, যার ব্যানার এখন আপনারা প্রধান প্রবেশদ্বারের মুখে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে প্রধান প্রবেশদ্বার। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক, একটু আপনাদেরকে আরো ডিটেলসে দেখাতে পারবো। তাহলে প্রথমত হচ্ছে এখানকার একটা অ্যাডেড পয়েন্ট, যেটা প্রচুর পরিমাণে এখানে গাছগাছরা রয়েছে। আর ডুয়ার্স মানেই কিন্তু সবুজে সবুজ, এটাই হচ্ছে এখানকার ইউএসপি। একদম যে শেষ প্রান্তটা দেখতে পাচ্ছেন, একটু আমি আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একদম কিন্তু ওই অবধি লাস্ট যে রুম বা লাস্ট যে হোমস্টে সেগুলো রয়েছে। তো এইখান থেকে শুরু হচ্ছে মোট এরিয়াটা। চারিদিকে পুরো গাছপালা ভর্তি। এদিকে একটা রাস্তা রয়েছে, এখান দিয়েও সোজা যাওয়া যায়। আর মাঝখানের এরকম একটা অংশ রয়েছে পুরো গাছগাছালিতে ঢাকা। আর এদিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়েও সোজা গেলে একদম ওই শেষ প্রান্তে পৌঁছে যাওয়া যায়। আর যে কটেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে, দেখুন প্রথমেই ঢুকে এখানে আপনারা 2টো কটেজ পেয়ে যাবেন। এটা হচ্ছে 101 নম্বর রুম এবং এর পাশেরটাই হচ্ছে 102 নম্বর রুম। তো আমরা এই 102 নম্বর রুমে উঠেছি এবং আমাদের সাথে যারা আরও এসছে তারা উঠেছে এই 101 নম্বর রুমে। তো এইটা একটা কটেজ, যার সামনে এরকম বারান্দা মতন দেওয়া রয়েছে, একটা টেবিল আপনাদেরকে দিয়ে দেবে, সঙ্গে চেয়ার। যদি এখানে বসে আপনারা স্ন্যাক্স নেন বা গল্প টল্প করবেন মনে করেন, তো তার জন্য এই পোর্শনটা দেওয়া রয়েছে। আর এখানে যে এই আলোগুলো সন্ধ্যেবেলা জ্বললে সত্যি ভালোই লাগে। ইভিনিং ভিউটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো, তবে তার আগে একটুখানি এই ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, সকালের ভিউটা। আর এখানে ঢুকেই চোখে পড়বে রিসেপশন। এখানে এদের অফিস রুম রয়েছে, তো কোনো রকম ইনকোয়ারি থাকলে আপনারা এখান থেকেও করে নিতে পারেন এখানে থাকাকালীন। এটা হচ্ছে রিসেপশন রুম। আর এখান থেকে দেখুন 101 আর 102 দেখিয়েছিলাম ঢোকার মুখে, যে দুটো আমরা নিয়েছি, যে দুটো রুম। আর এখানে তারপর থেকে শুরু হচ্ছে 103, 104 করে এরকম ভাবে পরপর রুমগুলো রয়েছে। এটা আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, অবশ্যই রুম ট্যুরটাও করব। এই অবধি এসে এখানে রুম শেষ হচ্ছে। তারপর
এখানে এরকম একটা ফাঁকা জায়গা মতন রয়েছে। আর এই যে দেখছেন একটা বড় মতন ঘর, এটা লাঞ্চ অ্যান্ড ডিনার সেকশন। মানে আপনারা দুপুরবেলার লাঞ্চ এবং ডিনার যদি প্যাকেজের মধ্যে নেন, যে রুম এবং এখানকারই লাঞ্চ বা ডিনার আপনারা নেবেন, তাহলে এখানে বসেই আপনারা লাঞ্চ অ্যান্ড ডিনার করতে পারবেন। আপনাদেরকে লাঞ্চ অ্যান্ড ডিনার এখানেই কিন্তু সার্ভ করা হবে, ও তার সাথে ব্রেকফাস্টও। আর এই খাওয়া দাওয়ার জায়গার ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার কিচেন। মানে এখানেই কিন্তু যে খাবারগুলো সার্ভ করা হয়, এখানেই রান্নাটা করা হয়। দেখুন এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, বেসিন রয়েছে, সঙ্গে অনেকগুলোই চেয়ার টেবিল রয়েছে। এখানে বুফে কাউন্টার মতন করা রয়েছে। আর এখানে এই মুহূর্তে আরো কিছু কাজ বাকি রয়েছে, এখনো অনেক কাজ এখানে চলবে, পরবর্তীকালেও হবে যেটা শুনলাম। তো এখানেও একটা এরকম জলাশয় মতন তৈরি করা হচ্ছে। তো এটা হয়ে গেলে হয়তো এই জায়গার যে শোভা আরো বর্ধিত রূপ পাবে। আর এই জায়গার ঠিক এক পাশে বাচ্চাদের জন্য বেসিক্যালি এটা আমি দেখাচ্ছি, যারা বাড়ির ক্ষুদে সদস্যদেরকে এখানে নিয়ে আসবেন, তো এখানে কিন্তু তাদের অ্যামিউজমেন্ট পারপাস এখানে কিন্তু স্লিপও রয়েছে। এবং শুধু স্লিপ নয়, এখানে কিন্তু দুটো দোলনাও টাঙানো রয়েছে। বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু আলাদাই এনজয়মেন্টের জায়গা। মানে এত ফাঁকা জায়গা তো আমাদের শহরতলিতে এখন আর দেখা যায় না, না? তো অবশ্যই কিন্তু এই রিসর্টটা, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ মানতে হবে। এখানে বসার জায়গা রয়েছে, আর যেহেতু এত গাছপালা রয়েছে তাই এখানে এমনিতেই একটুখানি মানে ঠান্ডা আবহাওয়া পাবেনই, বড় বড় গাছ যেহেতু রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই খাবার জায়গাটা যেটা আপনাদেরকে দেখালাম। আর এর পাশেই এরকম আরো রাস্তা চলে যাচ্ছে। এখান দিয়ে যদি আপনারা সোজা নেমে যান, তাহলে সামনে গিয়ে আরো দুটো কিন্তু কটেজ পাবেন। আর এই হলো সেই জলাশয়টা যেটা আপনাদেরকে দেখালাম একটু আগেই। দেখুন এখানেও কিন্তু একটুখানি বৈঠকখানা মতন তৈরি করা হয়েছে। এখানেও চাইলে আপনারা বসে গল্প টল্প করতে পারেন। আর এটা খড়ের ছাউনি দেওয়া পুরো। আর এখানে কিন্তু লাইটও রয়েছে। সন্ধ্যেবেলা আলোটা জ্বলার পরে আমি আপনাদের একটা আলাদা করে ইভিনিং ভিউও দেখাবো। আর এই বৈঠকখানার ঠিক পাশেই রয়েছে একটা মন্দির, যেখানে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে দেখলাম। এই মুহূর্তে এখানে কাঁচের দরজাটা বন্ধ রয়েছে। আর একদম দেখুন, এটা হচ্ছে এই জায়গার এন্ডিং পয়েন্ট, যেখানে কিন্তু আরো এরকম দুটো রুম রয়েছে। এই একটা রুম, আর ঠিক এই পাশেই, একটু গিয়ে সামনে থেকে দেখাই বুঝতে পারবেন। দেখুন এই আর একটা রুম, এটা 107 এবং পাশেরটা সম্ভবত 108 বা 106 হবে, 108। আর এই দুটো রুম কিন্তু এসি রুম রয়েছে। এখানে বলে রাখি, এসি এবং নন এসি দু রকমের রুমই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট রুম বেছে নিতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে এখানকার ওভারঅল যে ভিউটা। দেখুন এখানে কত সুন্দর চন্দন জবা ফুটে রয়েছে। এই জবার কিন্তু রংটা সত্যি দারুণ লাগে। তো এটা আরেকটা সাইট যেটা দেখালাম, একটু আপনাদেরকে এদিকটাও দেখাই। দেখুন এখানেও কিন্তু একটা রুম রয়েছে, এটা এসি রুম রয়েছে। বাহ, দারুণ। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম আলোক স্তম্ভ দেওয়া রয়েছে। দেখুন এদিকেও আলোক স্তম্ভ, এদিকেও আলোক স্তম্ভ। তো সন্ধ্যেবেলা কিন্তু এই প্রত্যেকটা আলো জ্বালিয়ে দেওয়া হয়। আর এখানেও কিন্তু আরেকটা এরকম বৈঠকখানা রয়েছে, যেটা আপনাদের ঠিক ওই দিকে দেখালাম, একটা বৈঠকখানা। আর দেখুন ওই দিকে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা দেখিয়েছিলাম এই রিসর্টের একটা এন্ডিং পার্ট। আর ঠিক মাঝখানে এই জলাশয়ের যেটা তৈরি করা হচ্ছে, এখনো তৈরি হয়নি, এইটা রয়েছে। আর তার ঠিক এই জলাশয়ের ঠিক এই পারেই রয়েছে আরো দুটো রুম। তো এই দিক থেকে দেখতে গেলে এটা এন্ডিং পয়েন্ট। আর এখানে দেখুন 110 নম্বর রুম, এদিক থেকে এটাই এন্ডিং, এটাও কিন্তু এসি রুম। তো মোটামুটি এই হচ্ছে এখানকার একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। কেমন লাগলো জানাবেন।
আর এইখানে দেখুন এই যে ঘেরা রয়েছে না সবুজ কাপড় দিয়ে, এইটা কিন্তু মানে এইদিকে ঘেরা এই অংশটার থেকে শুরু করে একদম ওইদিকে এরকম একটা ঘেরা অংশ রয়েছে। এই পুরো প্রপার্টিটাই কিন্তু হচ্ছে আয়ুষ জঙ্গল রিসর্টের। তো কত বড় এরিয়া এবার আপনারা নিজেরাই ভাবলে বুঝতে পারবেন। বর্তমানে আমরা এখন কথা বলে নেব এই আয়ুষ জঙ্গল রিসর্টের যিনি লিজ কর্ণধার, ওনার থেকেই আমরা বাকি ডিটেলসটা জেনে নেব। নমস্কার দাদা, একটু আপনার নাম আর পরিচয়টা প্রথমে জানতে চাইবো। নমস্কার, আমি সুমিত দাস, বর্তমানে আয়ুষ জঙ্গল রিসর্টের লিজ ওনার। তো এখানকার আয়ুষ জঙ্গল রিসর্ট বেসিক্যালি মূর্তি নদীর কাছেই, গরুমারা ফরেস্টের অন্তর্গত, এবং মূর্তি নদী এখান থেকে আমার রিসর্ট থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর 3 বিঘা জমির উপরে অ্যাপ্রক্স 3 বিঘা জমি আছে। ফুল, তারপর হচ্ছে বিভিন্ন রকম গাছগাছালিতে ভরা একটা প্রাকৃতিক রিসর্ট। এসি নন এসি মিলিয়ে কতগুলো কটেজ হতে পারে এখানে? আমাদের আছে টোটাল 11টা কটেজ। 11টার মধ্যে মানে 11টাই নন এসি হিসাবেও দেওয়া যায়, প্লাস হচ্ছে 11টার মধ্যে 6টা 2 4 5টা আমাদের এসি কটেজ আছে। তার মধ্যে একটা 4 বেডেড এসি কটেজ আর 4টে ডাবল বেডেড এসি কটেজ। আচ্ছা, আর এমনি এখানে মোটামুটি ভাড়া কিরকম থাকে? ভাড়া বলতে আমাদেরটা একটু অ্যাফোর্ডেবলই আছে। নন এসি কটেজগুলোর ভাড়া হচ্ছে পার ডে 1000 টাকা, 1200 টাকা। 2 রকম ক্যাটাগরি আছে। একটা পোর্শনের ভাড়া হচ্ছে 1000 টাকা করে প্রথম দিকে, মানে আপনি রিসর্টে ঢোকার পর থেকে যে প্রথম 6টা কটেজ পাবেন ওগুলোর ভাড়া হচ্ছে 1000 টাকা করে। আর ব্যাক সাইডের যেগুলো আছে, যেগুলো এসি করা আছে, এসি প্রভিশন আছে, সেগুলো আপনি পাবেন 1200 টাকা করে। আর 4 বেডেরটা হচ্ছে আপনার 1650 টাকা করে আছে। এক্ষেত্রে যদি আপনি মনে করেন এসি রুম নেবেন, সেক্ষেত্রে এসি রুমের ভাড়া পড়বে হচ্ছে ডবল বেডগুলোর ক্ষেত্রে পড়বে 1550, আর 4 বেডগুলোর ভাড়া পড়বে 2050। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ডিসেম্বর মাসের লাস্টের দিকে আর দুর্গাপূজা থেকে কালী পুজো রেট কিন্তু একটু বৃদ্ধি পায়, এটা মাথায় রাখবেন। ওই টাইমে রেটগুলো একটু বাড়বে। নর্মালি 100-200 করে সব রুমেরই রুম ভাড়াটা বেড়ে যায়। আচ্ছা, একটু আমাকে বলুন না, যদি এখানে যারা আসবেন তারা এমনি এই রুম ছাড়া আর কি কি এক্সট্রা বেনিফিট পাবে? যেমন এখনকার যেগুলোতে হয় ফ্রি ওয়াইফাই থাকে, যেহেতু একটা রিমোট এরিয়া এটা বলতে গেলে, তো এখানে একটা নেটওয়ার্ক কানেকশন থাকে। ফ্রি ওয়াইফাই আমাদের এখানে আছে। যে কেউ এসে স্টাফদের থেকে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেয়ে নিতে হবে, ওরা দিয়ে দেবে। এটা ফ্রি ওয়াইফাই করাই আছে। আর বেসিক্যালি এই জায়গাটা একটু একদম জেনুইনলি বলছি আমি, এই জায়গাটা রিমোট এরিয়া, ঠিক আছে? তো এখানে একটা ইলেকট্রিসিটির প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটিটা হচ্ছে মানে মোটামুটি চেষ্টা করি খুব গরম পড়লে সব সময় চালানোর, আর যদি খুব গরম না পড়ে সন্ধ্যা 6টা থেকে ওভার দ্য নাইট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। জেনারেটর সার্ভিস দেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে কি হয়, স্টাফরা ঘুমিয়ে পড়ে রাত 2:30 3টায় কারেন্ট গেল, তখন ওদের হুঁশ থাকে না, সেই ক্ষেত্রে চালাতে হয়তো পারে না। বাট চেষ্টা করি একদম সন্ধ্যা 6টা থেকে টিল দ্য মর্নিং সার্ভিস দেওয়ার। আচ্ছা, আর এমনি আরেকটা জিনিস একটু বলুন না, যে এখানে সেফটি পারপাস কি ব্যবস্থা থাকে? যেমন ধরুন সিসিটিভি সার্ভিলেন্স হতে পারে, বা এই ধরনের কি কি ব্যবস্থা রয়েছে? সিসিটিভি সার্ভিলেন্স তো আছেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে এমনি রিসর্টটা টোটাল কাঁটাতারে ঘেরা। আমার এইটা এলিফ্যান্ট করিডোর জোন, অর্থাৎ বিশেষ করে ধানের সিজনে রিসর্টের ডান পাশ বা পাশ দিয়েই হাতি চলাফেরা করে রাতের দিকে। তো এছাড়া এমনি এরা ঢুকতে পারে না, যেহেতু আপনার এখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, সেই সব ব্যাপারে আর কোনো নেই। এবং আউটসাইডাররা ঢোকেও না রিসর্টে, রিসর্ট প্রেমিসেসে ঢোকে না। এই ব্যাপারে সেফটির ব্যাপারে একদম মোটামুটি। আচ্ছা, আপনাদের এমনি কি মানে ডুয়ার্স এর শুধুমাত্র রিসর্ট ছাড়াও আপনাদের এখান থেকে কি ডুয়ার্স ট্যুরের প্ল্যানিংও আপনারা দেন বা আপনারা এক্সিকিউট করেন, নাকি শুধুমাত্র আপনারা রিসর্ট অবধি সীমাবদ্ধ? না, একদম। আমাদের ব্যাপারটা হচ্ছে নট অনলি এই ডুয়ার্স ট্যুর, আমি এন্টায়ার নর্থ বেঙ্গল হিল এরিয়া, যেটা কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, আমাদের আন্ডারে প্রায় 15-16টা গাড়ি চলে, নিজস্ব গাড়ি, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশন পরিষেবাও অ্যাভেলেবেল আছে। জঙ্গল সাফারি যদি আপনি অফলাইনে বুক করতে চান, একটু আগে বুকিং করলে সেটাও হয়ে যাবে, যেটা রিসর্ট টু রিসর্ট হয়। একদম রিসর্টে জিপসি এসে নিয়ে চলে যায়, এটা আছে। এছাড়া পাহাড়ে আমাদের অনেকেই অ্যাসোসিয়েট আছে যারা, তাদের হোমস্টে আছে। তো আমি এন্টায়ারলি নট অনলি ডুয়ার্সের তো লোকাল সাইট সিন বা এখান থেকে জয়ন্তী, বক্সা, জলদাপাড়া যা বলুন সেগুলো তো কমপ্লিট হবেই। এছাড়াও পাহাড়ি অঞ্চল যেটা বলছে, যেমন লাভা, লোলেগাঁও, কালিম্পং, ঋষভ, তারপর অনেক জায়গা আছে, তিনচুলে, তাকদা ইত্যাদি। এই টোটাল জায়গাটা কন্ডাক্টেড ট্যুর আমরা এখান থেকেই করে দিই, এবং খুব অ্যাফোর্ডেবল রেটে। আচ্ছা, রিসর্ট ছাড়া আমি রিসর্টের জন্য কিভাবে যোগাযোগ করবে পরে আসছি।
তো যদি কেউ ট্যুর পারপাস আপনাদেরকে যোগাযোগ করতে চান তো কিভাবে করবে? দেখুন বেসিক আয়ুষ জঙ্গল রিসর্টটা তো এটা আপনাদের লিজে নেওয়া, একদমই। তো এই লিজের ব্যাপার কতদিন আছে কতদিন নেই কেউ জানে না, তো আপনাদের ব্যক্তিগতভাবে যদি কেউ যোগাযোগ করতে চায় তো সেটা কিভাবে করবে? তো বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে কলকাতাতে, ঠিক আছে। তো অনেকে আছে এখন হয়েছে, এখন চারিদিকে যেরকম ভাবে ট্রাভেল এজেন্ট বেড়েছে আফটার কোভিড, তার মধ্যে অনেক লোক ফ্রডও হচ্ছে, সেরকম ব্যাপারও থাকে। তো কেউ যদি যোগাযোগ করতে চায়, অনেকে ইনসিকিউর, ধরুন আমায় অনলাইনে টাকা পাঠালো না, এটা এখন ইনসিকিউরনেস অনেকেই ফিল করে আর কি। সেই ক্ষেত্রে তারা একটা কাজ করতে পারে, কলকাতায় যখন আমি কলকাতায় অ্যাভেলেবেল থাকি তখন মিটও করে নিতে পারে, অসুবিধা নেই, সামনাসামনি সেগুলো করেও অ্যাডভান্স করতে পারে। আমরা সব কটা অ্যাডভান্সের পরেই একটা মানি রিসিপ্ট দিই। আচ্ছা, মানে কলকাতায় আপনাদের অফিস রয়েছে? কলকাতায় আছে। বেসিক্যালি আমার আগে কলকাতায় মেইন অফিসটা ছিল টি বোর্ডের সামনে, যেহেতু এখন ডালহৌসি টি বোর্ডের সামনে, যেহেতু এখন কাস্টমাররা আসতে চায় না বলে আমি এখন এইটা অপারেট করি আমার বাড়ি থেকে, বেলঘড়িয়া থেকে। তো বেলঘড়িয়াতেই আমার রেসিডেন্সিয়াল অফিস আছে, ওইখানেও আসতে পারে, এসে কথা বলতে পারে, যে কেউ আসতে পারে, এসে কথা বলতে পারে, অসুবিধা নেই। আর এছাড়া তো অনলাইন তো রইলই সেকেন্ড অপশন। আচ্ছা, তো একটু কয়েকটা ট্যুরের একটা এক্সাম্পল দিন না, মানে কিরকম কি প্যাকেজ রেট করতে পারে? তো এই মুহূর্তে আমাদের আয়ুষ থেকে একটা খুব ভালো অফার চলছে, যেটা অলরেডি আমার ফেসবুকে প্রমোটও হচ্ছে। সেটা হচ্ছে 2 রাত্রি 3 দিনে 2750। আমি নিউ মাল থেকে পিক আপ করে নিয়ে আসছি, আবার নিউ মালে ছেড়ে দিয়ে আসছি। প্রথম দিন পিক আপ করছি, পরের দিন দুটো অপশন থাকবে, আইদার 7 পয়েন্ট, নয়তো লাভা, ঋষভ, কোলাখাম, গরুবাথান, এগুলো সাইট সিন, ঠিক আছে, করে আবার ব্যাক করছে সেকেন্ড ডে। থার্ড ডে আফটার ব্রেকফাস্ট আমি আবার নিউ মালে ড্রপ করে দিচ্ছি। এই অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, টোটাল খাওয়া দাওয়া, প্রথম দিনের লাঞ্চ থেকে লাস্টের দিনের ব্রেকফাস্ট, এটা হচ্ছে 2750। আরও একটা ট্যুর আছে, এইটা যদি পার হেড, এবং মিনিমাম 8 প্যাক্স লাগবে। এবার যত নাম্বার অফ হেড কমবে তত রেটটা বাড়বে। ওটা আমরা সঙ্গে সঙ্গে, আমাদের কোনো লুকোচুরি নেই, এখানে কোনো হিডেন কস্টও নেই। যে হিডেন কস্ট আছে আমি গেস্টকে বলে দেবো কোনটা আপনার খরচা, যেমন কোথাও টোল পার্কিং চাঁদা কি খরচা আছে সব বলে দেবো, কোনো লুকোচুরি নেই। আর এই টিপটাই আবার আর একটা আছে, এইটা চলবে প্রসঙ্গক্রমে বলে দিই, সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু দুর্গাপূজার সিজন শুরু হয়ে যাচ্ছে, তখন এই রেট অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু এটা পিক সিজনে চলে আসবে, ঠিক আছে। এবার এইটা গেল। আর এছাড়াও আছে 3 নাইট 4 ডেজ, যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 4100 টাকা। তার মধ্যে প্রথম দিন পিক আপ, একদিন 7 পয়েন্ট, একদিন লাভা, ঋষভ, গরুবাথান, পাপড়খেতি, যে সাইট সিনটা থাকে সেটা থাকবে, এবং লাস্টের দিন আবার অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করে চলে যাবে। এবং এটা কম খরচায় বলে এরকম নয় যে খাওয়া দাওয়ার কোনো মানে কম থাকবে আর কি, যেরকম আমরা এই জায়গাতেই ঢুকতে চাইছিলাম যে এই খাবার দাবারের কি মানে মেনু মোটামুটি সেটে থাকে? একদম একদম, যেটা আপনি সাইট সিনে যাবেন, সাইট সিনের খরচাটাও আমাদের, মানে রিসর্টে যদি আপনি প্যাকেজে আসেন, যে কোনোভাবে প্যাকেজে আসুন, ধরুন ফুডিং লজিংয়ে শুধু রিসর্টের রুম নিয়ে আসলেন, সেই ক্ষেত্রেও যে রাস্তার খাওয়ার সেইটা আমরা দায়িত্ব নিয়ে খাইয়ে দিই। রাস্তার আমাদের হোটেল সেট করা আছে বিভিন্ন টুরিস্ট স্পটে, ওখানে আমরা নিজেরা খাইয়ে দিই, সেই ক্ষেত্রে একটা দিই আমরা। আর বাদ বাকি রিসর্টের, অ্যাকচুয়ালি রিসর্টে যারা স্টে করবে, ধরুন সাইট সিনে বেরোচ্ছে না, আমাদের রিসর্টের ফুল ডে মেনুটা বলে দিচ্ছি। সকালে পুরি, সবজি, বয়েলড এগ কিংবা মিষ্টি, চা, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। দুপুরে হচ্ছে ভাত, ডাল, ভাজা, একটা সবজি, 70 to 80 গ্রামসের রুই বা কাতলা মাছের পিস, চাটনি, পাঁপড়। এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যেমন শীতকাল পড়ে গেলে আমরা আবার একটা অ্যাড করি শাক, ওই সময় যেহেতু ওই অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। এই গরমের সময় একটু পাওয়া মুশকিল হয়ে যায়, শীতকালে অ্যাভেলেবেল থাকে, তো শাকটা করি। আর বিকালে হচ্ছে ভেজ পাকোড়া, চা, আর রাতে ডিনারে রাইস বা রুটি যেটা আপনার পছন্দ করবেন সেটার সাথে ডাল, ভাজা, সবজি সবই থাকছে, আর চিকেন থাকছে। শীতকালে স্যালাড, গরমকালে স্যালাড থাকতেও পারে, নাও থাকতে পারে। তো দাদা, এই যে আয়ুষ জঙ্গল রিসর্টে যদি কেউ এখানে বুকিং করে আসেন তো কিভাবে খুব সহজে চলে আসতে পারবেন? নিয়ারেস্ট স্টেশন বা এই বিষয়টার উপর একটু আলোকপাত করুন না। এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে নিউমাল জাংশন, একদম নিয়ারেস্ট স্টেশন নিউমাল জাংশন। আরো যদি নিয়ারেস্ট বলা যায় সেটা হচ্ছে চালসা, কিন্তু চালসাতে কোনো ট্রেন থামে না আর কি, একমাত্র আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল ছাড়া। তো কলকাতা থেকে আসতে গেলে সব থেকে ভালো ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 8:30 নাগাদ ছাড়ে, এখানে সকাল 9টা 9:30-র মধ্যে ঢুকে যায়। তো এটা হচ্ছে একদম নিয়ারেস্ট স্টেশন নিউমাল জাংশন। এছাড়া যদি অনেকে কি করে, এই কাঞ্চনকন্যাতে যদি টিকিট না পায়, একটাই তো ট্রেন, টিকিটের অনেক সময় ক্রাইসিস দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি এনজিপি বা শিলিগুড়ি থেকেও আসতে পারেন কম খরচায়।
মানে এনজিপি শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আসতে গেলে অনেকগুলো টাকা লাগতে পারে। আমি একটা অন্য উপায় বলে দিচ্ছি, তাতে খরচা অনেক কমে যায়। এনজিপি বা শিলিগুড়ি নেমে ওখান থেকে 3-4টে লোকাল ট্রেন আসে, যেগুলো ডেমো বলে আর কি। আচ্ছা ডেমো আছে সকাল ভোর 5টা থেকে শুরু করে বেশ কয়েকটা ডেমো ট্রেন আছে। এছাড়া সকাল 7:30 নাগাদ আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল থাকে, যেটাকে অনেকে ভিস্টাডোম বলে চেনে। ঠিক আছে, এই ট্রেনটাও আছে। এরপরে আবার কাঞ্চনকন্যা আছে। কাঞ্চনকন্যা কি হয়, ম্যাক্সিমাম লোক শিলিগুড়িতে নেমে যায়, ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে যায়। তা কেউ 40 টাকা 35 টাকার টিকিট কেটে জেনারেলে উঠে পড়লো, ট্রেনটা ফাঁকাই যায়, মোটামুটি শিলিগুড়ির পর থেকে ফাঁকা যায়, এরমভাবেও আসতে পারে। এছাড়াও আরও অপশান আছে, যেমন উত্তরবঙ্গ পদাতিক এই ট্রেনগুলো বা তিস্তা তোরসা, এগুলো করে ময়নাগুড়ি বা জলপাইগুড়ি রোডে নেমেও এইখানে আসা যায়। আচ্ছা, ট্রান্সপোর্টেশনটা সামান্য একটু বেশি পড়ে, নিউমাল জাংশনে একদমই কম লাগে, কিন্তু ওইখানটা অনেকটা সামান্য বেশি বেড়ে যায় আর কি। মানে একান্ত টিকিট না পাওয়া গেলে তো প্ল্যান অপশন আছে, হ্যাঁ, আরো 2-3 জায়গা দিয়ে আসা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এক্ষেত্রে আমি একটু মানে জাস্ট আরেকবার জেনে নিই যে নিউমাল জাংশনে ধরুন কেউ নামলো আপনাদেরকে কন্ট্যাক্ট করে, তো নিউমাল জাংশনে আপনারা গাড়ি পাঠিয়ে দিচ্ছেন, ওখান থেকে একদম এই রিসর্টে চলে এলো। এরপরে যদি কেউ মানে সাইট সিনের ট্যুর প্যাকেজ নেয় আপনাদের থেকে, সেটা আলাদা, বা যদি রিসর্টে এসে স্টে করে, তো সেক্ষেত্রে এই যে নিউমাল জাংশন থেকে যে আপনারা মানে গেস্টদের আনছেন, এটার জন্য কি চার্জেস অবভিয়াসলি লাগবে? তো সেটা কিরকম কি চার্জেস লাগে, কি প্রসেসে আপনারা নিয়ে? নর্মালি নিউমাল জাংশন পিক আপ হয় নর্মাল টাইমে 1000 টাকা একটা গাড়ি, 4 সিটার 8 সিটার যাই হোক, মোটামুটি 1000-1100-র মধ্যে থাকে এই ভাড়াটা। আচ্ছা, এবার সিজন হলে একটু বেড়ে যায়, 1200 টাকা হয়ে যায়। ঠিক আছে, যেমন সিজন আগেও বলেছি, দুর্গাপূজা টু কালী পূজা এটা একটা সিজন টাইম, এবং ডিসেম্বরের মোটামুটি 20 থেকে জানুয়ারির 8-10 তারিখ পর্যন্ত এটা ভরা সিজন থাকে আর কি। এই টাইমে একটু গাড়ির রেটটা আপ ডাউন করে। আচ্ছা, পিকআপের গাড়িটা। আরেকটা জিনিস একটু আমাকে বলুন না, আমি একদম সেপারেট সাইড জিজ্ঞেস করছি। ধরুন রিসর্টে থাকা, এখানে এসে রুম বুক করা, বা আপনাদের সাথে যে প্যাকেজ ট্যুর গুলো আপনারা দিচ্ছেন সেগুলো যাওয়া, এগুলোর বাদ দিয়ে যে এই যে এক্সট্রা বেনিফিটটা আপনারা দিচ্ছেন যে জঙ্গল সাফারির জন্য, যেটা জিপসি এসে একদম রিসর্ট থেকে ট্যুর মানে নেবে, নিয়ে গিয়ে একদম ওখানে ছাড়বে, ওখানে জঙ্গল সাফারি ঘুরিয়ে আবার রিসর্টে এসে ড্রপ করে দিয়ে যাবে, তো এটার জন্য আপনারা আলাদা কি চার্জেস মানে সামান্য একটা চার্জ করা হয়? আচ্ছা, মানে জঙ্গল সাফারির যে রেটটা সেটার সাথে আপনাদের এই সামান্য যেটা বললেন 2-300 অ্যাডিশনাল, ওইটা হ্যাঁ অ্যাডিশনাল যেটা এই চার্জেসটা অ্যাড করে বললেই, এবং সেটাও খুব নমিনাল। আচ্ছা, পার জিপসি ওই 200 থেকে 300 টাকা, এর বেশি নয়, এর মধ্যেই থাকবে। একটা জিপসিতে 6 জন আসে, ম্যাক্সিমাম মানে 6 জন অ্যাভেল করতে পারে একটা জিপসিতে। সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা রিসোর্টই, আমি নট অনলি এই রিসোর্ট, প্রত্যেকটা রিসোর্টই একটা 200-300 টাকা এক্সট্রা চার্জ করে, সার্ভিস চার্জ, এবং এটা সুবিধাও আছে। এই ক্ষেত্রে কি হয়, গেস্ট একদম সরাসরি রিসর্ট থেকেই উঠে আবার রিসর্টেই ব্যাক করে আসে, সেক্ষেত্রে ওদের শুধু আইডি প্রুফটা লাগবে আর টাকাটা দিতে লাগবে। আচ্ছা দাদা, একটু আপনার তো সব কথাই শোনা হলো, তো একটু আপনার ফোন নাম্বার বা আপনার যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাও যদি আপনি একবার বলে দেন, আমি স্ক্রিনে ডিসপ্লে করবো। দেখুন, আয়ুষের তো একটা নিজস্ব ওয়েবসাইট আছে, এটা আমি বলে দিচ্ছি, www.ayushesh.in। এছাড়া কেউ যদি আমায় সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে 9836364942 আমার একটা নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আরও একটা নাম্বার আছে 9051886877, এটাতেও আপনার হোয়াটসঅ্যাপ আছে। মানে দুটো আমার যে মোবাইল নাম্বার আছে, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। যে কোনো একটায় যে কোনো রকম ইনফরমেশন, মানে বুকিং করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো রকম ইনফরমেশন আমায় ফোন করে নিতেই পারে যে কেউ। ওকে সুমিত দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ব্যস্ত মানুষ, তারপরেও এতটা সময় আমাদেরকে দিলেন। তো যাই হোক, দেখা হবে পরে আবার। একদম একদম, আপনিও ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন প্রত্যেকে। একদম একদম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের এখানকার ওভারঅল ভিউটা দেখালাম, এবার আসুন একটুখানি কয়েকটা রুমের ভেতরের যে অংশটা সেগুলো আপনাদেরকে দেখাই। এখন এই যে রুমটা দেখছেন, এটা এখানকার একটা বড় রুম, মানে এখানে 4 জন একসাথে থাকতে পারবেন। রুম নাম্বার হচ্ছে 111। এটা একটা ডরমিটারি রুম বলতে পারেন। আর প্রত্যেকটা রুমেরই যেরকম সামনের দিকে এরকম একটা বারান্দা মতন রয়েছে। আর একটু আপনাদেরকে এই ওয়ালটা দেখাই, দেখুন এটা কিন্তু পুরোটাই সিমেন্টেড, কিন্তু এখানকার যে কাজগুলো যদি লক্ষ্য করেন, এই যে এই কাজটা ধরুন, যেন মনে হবে দেখে যদি দূর থেকে দেখেন এটা একটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এটা কিন্তু পুরোটাই সিমেন্টের। তো ডেকোরেশন সত্যি খুব ভালো লাগলো। তো আসুন একটু এবার আপনাদের ভেতরটা দেখাই। এই হচ্ছে 111 নম্বর রুম। এটা একটা ডরমিটারি রুম রয়েছে, একটু আপনাদের ভেতরটা দেখাচ্ছি। তো এই ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন যে দুদিকে দুটো বেড রয়েছে। তো দুজন 4 জন, বা যদি সঙ্গে কোনো বাচ্চা থাকে তো ইজিলি এখানে
এই রুমটা নিতে পারেন আপনারা। ভেতরে প্রবেশ করে এখানে সুইচ বোর্ড প্রথমেই পেয়ে যাবেন। তো একটা জিনিস এখানে যেটা দেখলাম, এখানে প্রত্যেকটা রুমে, শুধু এই রুমটাতেই বলবো না, যে এখানে কিন্তু প্লাগ পয়েন্ট প্রচুর দেওয়া হয়েছে। আর এই ঠিক বোর্ডের পাশেই এরকম কার্টেন রয়েছে, এটা যদি সরান তাহলে এই বাইরের ভিউটা পাবেন। এখানে এরকম স্লাইডিং উইন্ডো রয়েছে। তো এই পোর্শনের পর এদিকে একটা আয়না দেওয়া রয়েছে, সঙ্গে একটা ড্রয়ার মতনও রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে একটা আলমারি, বড় সাইজেরই আলমারি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আলমারির ভেতরে টোটাল কম্পার্টমেন্ট। আলমারির ওপরেই রয়েছে একটা বড় টিভি সনির, আর ঠিক তার পাশেও রয়েছে একটা জানলা। এখান দিয়ে আপনারা সাইড ভিউটা দেখতে পাবেন। এখানে রয়েছে একটা বেড, তার পাশেই দেওয়া রয়েছে একটা সোফা, বেতের সোফা, আর এখানেও কিন্তু রয়েছে আরেকটা জানলা। জানলাটা সরাই, বাহ, তাহলে দেখুন এটা কিন্তু পুরোটাই চা বাগান, যেটা আপনাদেরকে এই একটু আগেই দেখাচ্ছিলাম। মোটামুটি এখান থেকে একটা চা বাগানের ভিউও কিন্তু পাবেন। আর সোফার সামনেই রয়েছে একটা ছোট্ট কাঁচের টেবিল, দুটো বসার চেয়ার, আর পাশেই রয়েছে আর একটা বেড, আর তার পাশেই রয়েছে আর একটা টেবিল। এর পাশেই কিন্তু এখানেও রয়েছে আর একটা জানলা। এই জানলা দিয়েও আপনারা একটা ব্যাক সাইড ভিউ পাবেন। আর ঠিক এই দিকটাতে রয়েছে এখানকার টয়লেটটা। সবার প্রথম তো এখানে গিজার রয়েছে, গিজারের লাইন পেয়ে যাবেন, কলের লাইন, আর পুরো টাইলস দেওয়া। এদিকে রয়েছে একটা বেসিন, আয়না রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা, এখানে জানলা, আর এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, আর এখানে কল। আর সাইজটা একটু আপনাদেরকে দেখাই, দেখুন মোটামুটি কিন্তু ভালো বড় বাথরুম রয়েছে। ঠিক আছে, তো এটা হলো এখানকার টয়লেট। আর এই রুমটা কিন্তু এসি রুম আছে, এখানে কিন্তু এসির লাইনও রয়েছে, সঙ্গে দুটো ফ্যানও রয়েছে এখানে। আচ্ছা, এই রুমটা এতক্ষণ আপনাদের দেখালাম 111 নম্বর রুম, ডরমিটারি রুম যেটা। ঠিক এখান থেকে বেরিয়েই এই বৈঠকখানাকে ডান দিকে ফেলে সোজা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই, যে দেখিয়েছিলাম না এন্ডিং পয়েন্টে দুটো রুম রয়েছে, তো এগুলো রয়েছে এসি রুম। তো প্রথমে আপনাদেরকে একটা এসি রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে 109 নম্বর রুম। প্রথমত এটারও বাইরে কিন্তু এরকম, যেরকম আগেরটাও দেখালাম এরকমই রয়েছে, তফাৎ শুধু এখানে সবুজ রঙের করা রয়েছে, যাতে একটা বাঁশ দিয়ে তৈরি এরকম একটা ফিল আপনাদের হয়। আগেরটা ছিল যেন দেখে মনে হচ্ছিল কাঠের মুড়ি। এই হচ্ছে 109 নম্বর রুম। ভেতরে দেখি কিরকম আছে কি। আচ্ছা, প্রথমেই ঢুকে খুব সুন্দর লাগলো এই কার্টেনগুলো দেখে। এই দেখুন, এটা হচ্ছে এসি রুম, সঙ্গে পাখাও রয়েছে। প্রথমেই এদিকে জানলা, কার্টেনটা দেখুন কত সুন্দর। তো এইটা সরালে এখান থেকে এই ব্যাক সাইডেরই একটা হালকা ভিউ পাওয়া যায়, বেশ ফাঁকা জায়গা। আর এই জলাশয় যেটা দেখাচ্ছিলাম এটারও একটা ভিউ পাবেন। আর এদিকেও রয়েছে একটা জানলা, মানে এই দিকের যে ভিউটা পাচ্ছেন এই সেম ভিউ কিন্তু এখানেও পাবেন এই জানলাটা খুললেও। আর এই হচ্ছে একটা বেড, এটা একজনেরই, মানে ডরমিটারি রুম যেহেতু নয়, এটা সিঙ্গেল রুম। তো এই বেডের সাইজ মোটামুটি বড়ই রয়েছে, 2 জন বা 3 জন, মানে একটা বাচ্চা নিয়ে যদি কেউ আসেন তো অনায়াসে এই রুমটা নিতে পারেন তারা। আর রুমের পাশেই রয়েছে আয়না এবং ড্রয়ার। মোটামুটি এটা হচ্ছে ইন্টেরিয়ার পার্ট। আর এছাড়া এই একদম দরজার ঠিক পাশেই এখানে রয়েছে একটা সোফা, বেতের সোফা। এই সোফার পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল, আর এখানেও রয়েছে প্লাগ পয়েন্ট। আর এই রুমে রয়েছে একটা এরকম বড় সাইজের আলমারি, আর ঠিক এই পাশেই রয়েছে এই রুমের টয়লেট। আর এখানে একটা বার্তা দেওয়া রয়েছে, যখন জেনারেটর চলবে তখন কিন্তু এসি এবং গিজারের সুইচ অফ করে রাখবেন। তো এই হচ্ছে টয়লেট। এটা আগের যেটা দেখিয়েছিলাম আপনাদের ডরমিটারি রুম, তার থেকে অবশ্যই একটুখানি ছোট, তার কারণ এটা সিঙ্গেল রুম যেহেতু, আর ওটা 4 জন থাকার রুম। তো তারপরেও বলবো খুব একটা ছোট নয়, মোটামুটি ভালোই বড়। এখানে অ্যাজ ইউজুয়াল বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার রয়েছে।
আর এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, শাওয়ার রয়েছে, আর এই হচ্ছে গিজার। মোটামুটি যা যা প্রয়োজনীয় একটা টয়লেটে থাকার সমস্ত কিছু উপকরণই কিন্তু রয়েছে এখানে। আর সাইজটাও আপনাদের দেখালাম, আর টাইলস করা। আর এই হচ্ছে ওভারঅল রুম ভিউ। আর এখানেও কিন্তু দরজার ঠিক পাশেই সুইচ বোর্ড রয়েছে, যেখানে রয়েছে বেশ অনেকগুলোই কিন্তু প্লাগ পয়েন্ট। আচ্ছা, আমরা এই দিক দিয়ে এলাম, এই সোজা আপনাদেরকে যে এসি রুমটা দেখালাম সেটা, আর এটা হচ্ছে ডরমিটরি রুমটা। আর এই রাস্তাটা দিয়ে সোজা এসে ঠিক এখানে যে খাওয়ার জায়গাটা রয়েছে তার পাশ দিয়েই যদি যাই, দেখুন এইখানে যে রুমগুলো রয়েছে, তো এবারে আপনাদের একটা নন এসি রুমও দেখাই। একই রকম সবই রুম, তাও একটা আইডিয়া হবে। তো এটা হচ্ছে 106 নম্বর রুম। এটা কিন্তু একটা নন এসি রুম রয়েছে। আর এখানে পরপর দুটো রুম রয়েছে, দেখুন 105 আর এই হচ্ছে 106। আর এরকম অ্যাজ ইউজুয়াল সামনে এরকম সুন্দর বসার জায়গা দুটো রুমের সামনেই রয়েছে। তো হয় না, যদি দুটো ফ্যামিলি মিলে আপনারা আসেন তো এই পরপর দুটো রুম আপনারা নিয়ে নিতে পারবেন, তাহলে পাশাপাশি থাকার সুযোগ থাকবে। চলুন একটু 106 নম্বর রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমে প্রবেশ করেই প্রথমে একটা মোটামুটি বেশ বড় লাগলো এই খাটটা আমার, বড় সাইজের বেড রয়েছে সামনে। এটাও আপনারা দুজন বা একটা বাচ্চা থাকলে 3 জন ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর এদিকে রয়েছে একটা পর্দা বা পর্দার পিছনে জানলা। এদিক দিয়ে বেসিক্যালি এই দিকের এই ভিউটা পাবেন, এই যে খাবার জায়গাটা, এটা সাইড ভিউ রয়েছে এটা। আর এখানে রয়েছে আরেকটা জানলা, এই জানলাটাও যদি ওপেন করি তো এইরকমই একটা সাইডের ভিউ পাবেন, যেখান দিয়ে ঢুকলাম আমরা এই রুমে। আর এই জানলার পাশেই রয়েছে একটা আয়না। আর এই জানলার ঠিক নিচের অংশেই রয়েছে একটা ছোট্ট এরকম আলমারি টাইপের, যেখানে প্লাগ পয়েন্ট রয়েছে এই রুমে। আর এই হচ্ছে দরজা, আর দরজার পাশেই রয়েছে আর একটা সুইচ বোর্ড, এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে একটা। আর এখানে কাপড় জামা টাঙানোর হ্যাঙ্গার রয়েছে। আর এটা যেহেতু নন এসি বললাম, তো ওয়ার্কিং কন্ডিশনে পাখা রয়েছে। আর এই দেখুন দেওয়ালের পেন্টিংটা আমার বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগছে রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই। আর সাইজটাও যদি দেখেন খুব বড় না হলেও মানে খুব ছোটও নয়, মোটামুটি ঠিক আছে। 2-1 দিনের জন্য তো এসে থাকবেন এখানে, তো যথেষ্ট। আর বেডের ঠিক পাশেই রয়েছে এরকম প্লাগ পয়েন্ট, আর এই পাশেই রয়েছে এখানকার টয়লেট। এই বাথরুমটা চওড়া খুব একটা বেশি না হলেও কিন্তু লম্বা রয়েছে, দেখুন ভালোই লম্বা। এখানে গিজার রয়েছে, তার পাশেই জানলা, এবং এখানেও কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, টাওয়াল রাখার জায়গা, তার পাশেই রয়েছে আয়না এবং বেসিন। একদম কমন জিনিসগুলোই রয়েছে এখানে। তার সাথে এদিকে রয়েছে শাওয়ার, আর এইরকম কল, সাবান রাখার জায়গা, আর পুরোটাই টাইলস দেওয়া। তো এই ছিল মোটামুটি এই রুমটার ভিউ। যতটা সম্ভব ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সব থেকে ভালো লাগলো আমার কি জানেন, এই যে মানে একদম রিসর্টের পাশেই, মানে এই যে অংশটা দেখছেন বা গেট দিয়ে যে ঢুকলাম ওই জায়গাটা হচ্ছে গেট। তো একদম গেটের পাশেই কিন্তু এই বিস্তীর্ণ বরাবর চা বাগান রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই। রিসর্টের ঠিক সামনেই চোখে পড়ল এই মনমুগ্ধ করা দৃশ্যটি। ভোরের আলো ফোটার সাথে সাথে এই সবুজ সমুদ্রে শুরু হয় এক অদম্য কর্মযজ্ঞ। চা বাগানের এই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, অসীম ধৈর্য এবং মাটির প্রতি তাদের যে গভীর ভালোবাসা, তা প্রত্যেক দিন বয়ে আনে আমাদের কাপে এক সঞ্জীবনী সুধা, যার এক চুমুকে আমাদের প্রত্যেক দিনের ক্লান্তি কোথায় যেন উধাও হয়ে যায়। নগর জীবনের গড্ডলিকা প্রবাহ আর যান্ত্রিকতার বাইরে ডুয়ার্সের এই শান্তস্নিগ্ধ রূপ সত্যি মনকে আপ্লুত করে, হৃদয়ের গভীরে এক নতুন অনুরণন সৃষ্টি করে। যদি ডুয়ার্সের আহ্বান কোনোদিনও আপনাদের এখানে টেনে আনে, তবে নিশ্চিতভাবে এই দৃশ্য আপনাদের মনকে ভরিয়ে দেবে। আপনাদেরকে বলেছিলাম যে এই রিসর্টের যে ইভিনিং ভিউটা সেটা দেখাবো, তো এইটা হচ্ছে এখন বর্তমানের ইভিনিং ভিউ।
তো চলুন একটু ভেতর দিকটা আপনাদের দেখাই। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 9টা, আর আমরা উপভোগ করছি আমাদের রিসর্টের সন্ধ্যার শান্ত রূপ। রিসর্টের কোথাও টিমটিমে আলো, আবার কোথাও যেন প্রকৃতির নীরব অন্ধকার, এই মিশেল যেন এক আলাদাই অনুভূতি জাগাচ্ছে। আর সঙ্গে কানের কাছে ভেসে আসছে সেই চেনা ঝিঝি পোকার আওয়াজ, যা এই মুহূর্তের প্রধান আকর্ষণ। তবে আমি আমার দুদিনের এখানে নিশি যাপনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই জায়গাটা কিন্তু একজন বা দুজনে আসার থেকে গ্রুপে আসাটা সব থেকে বেশি আদর্শ। যদি একজন বা দুজনে এসে এখানে নিশি যাপন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পর থেকে একটু হলেও আপনাদের গা ছমছম করবে, যেহেতু জায়গাটা এতটাই বড়। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই আয়ুষ জঙ্গল রিসর্টের যাবতীয় তথ্য দিতে পেরেছি। তবে আমার তরফ থেকেও যদি কোনো তথ্য মিস হয়ে গিয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সেটা আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিজের সাধ্য মতন করে জবাব দেওয়ার চেষ্টা করব, কথা দিয়ে গেলাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এই ভিডিওটা একদম শেষ অবধি দেখার পর যদি একটুও ভালো লাগে, ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দিয়ে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আর আপনাদের যদি আপকামিং মান্থে এই নর্থ বেঙ্গল আসার কোনো রকম প্রোগ্রাম থাকে, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু একদম রিসেন্টলি নর্থ বেঙ্গল ট্যুর 2025-এর ভিডিও পেয়ে যাবেন, যেটা একদম রিসেন্টলি আপলোড করেছি। ওই ভিডিওটা একবার রেফারেন্সের জন্য দেখে নিতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি নর্থ বেঙ্গল আসার নাও থাকে, এমনিও পারলে একবার ঘুরতে ঘুরতে আসুন আমাদের চ্যানেলে, একটু নর্থ বেঙ্গলের ভিডিওটা দেখে যান, কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই কিন্তু একদম শেষে আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে, দ্য আননোন ডাইরেকশনস, এই নামেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে নেবেন। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।